আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও সীমানা ঘোষণা সেপ্টেম্বরে, নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা। ইসির ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী হতে মির্জা ফখরুলের আহ্বান। সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ না হলে সুষ্ঠু নির্বাচনের শঙ্কায় জামায়াত, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া রোডম্যাপ ঘোষণা প্রতিশ্রুতি ভঙ্গ বলে এনসিপির দাবি। মুক্তিযোদ্ধাদের প্ল্যাটফর্ম মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে হামলা, লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন পুলিশ হেফাজতে। সারা দেশে প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমপ্লিট শাটডাউন চলবে বলে ঘোষণা, বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় সরকারের ওয়ার্কিং গ্রুপ গঠন। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নরসিংদীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করার প্রত্যাশা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত আয়োজন। সেপ্টেম্বরের শেষে অংশীজনদের সাথে সংলাপ, নভেম্বরের ৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সহ ২৪টি বিষয়কে প্রাধান্য দিয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানিয়েছেন, রোজার আগে নির্বাচনের পরিকল্পনা ইসির। ভোটের ৬০ দিন আগে দেয়া হবে তাফসিল। তিনি বলেছেন, ভোটের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে। নাজিব বেগের রিপোর্ট। সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণার প্রথা চালু হয় শামসুল হুদা কমিশন থেকে। এবার ২৪টি বিষয়কে গুরুত্ব দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করল নাসির উদ্দিন কমিশন। তখন আপনাদেরকে বলেছি, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত প্রজ্ঞাপন দেয়া হবে ৩০ সেপ্টেম্বর। চূড়ান্ত সীমানা ঘোষণা হবে ১৫ সেপ্টেম্বর। সেপ্টেম্বরে শেষ সপ্তাহ থেকে শুরু হবে অংশীজনদের সঙ্গে সংলাপ। সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নভেম্বরের শেষে। স্বচ্ছ ব্যালট বক্স চূড়ান্ত করা হবে ৩০ নভেম্বরের মধ্যে। অংশীজনের সাথে সংলাপ, এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত যে কাজগুলো, মোটামুটিভাবে ধারণা যে আগামী ১৫ সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো। আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে এমন গুরুত্বপূর্ণ আইনবিধি ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার প্রত্যাশা কমিশনের। আগামী বছরের জানুয়ারির মধ্যে প্রবাসীদের পোস্টাল ব্যালটের কার্যক্রম শেষ করার প্রত্যাশা। বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের অনুমতি প্রদানের কার্যক্রম শেষ হবে ১৫ নভেম্বরের মধ্যে। নির্বাচনের তফসিল কবে দেয়া হবে সে প্রশ্নের জবাব দেন ইসি সচিব। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমাদের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে যেন আগামী রমজানের শুরুতে, রমজানের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হয়। ভোট গ্রহণের তারিখের ৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। তিনি বলেন, ভোটকে উৎসবে পরিণত করতে চান তারা। সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে এক ধরনের অনিশ্চয়তার অভিযোগ ছিল, সেটি অনেকটাই কমে আসে ফেব্রুয়ারিতে নির্বাচন করার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর। এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করা হলো। যদিও রোডম্যাপের অনেকাংশের প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন, কিন্তু বিগত ৩টি নির্বাচনকে ছাপিয়ে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন করা যে সহজ হবে না সেটি নিশ্চিত করেই বলাই যায়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, এর মধ্যে দিয়ে জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরবে। এবারে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশা করেন বিএনপি মহাসচিব। না, আমি খুব খুশি। মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে।
সব ধরনের মানুষ, নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো চাচ্ছি, এভরিবডি, আপনার ইভেন ওই পানের দোকানদার থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট পর্যন্ত, দে ওয়ান্ট দ্যাট দিস ইলেকশন শুড বি ডান ইমিডিয়েটলি। ইসির নির্বাচনের রোডম্যাপ ঘোষণা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত সন্নিবেশিত করে রোডম্যাপ দিলে ভালো হতো। নির্বাচন নিয়ে সবাইকে এক জায়গায় আসতে হবে, সব রাজনৈতিক দল এক জায়গায় না আসতে পারলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা আছে। তাদের একটা রুটিন ওয়ার্ক, তারা সেটা করতে পারে। তবে আমরা বলেছি যে নির্বাচন পদ্ধতি এবং সংস্কারের বিষয় যেহেতু এখনও চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হয়নি, সে কারণে তারা সেটাকে কনসিডার করেই তারা এটার ওই পদ্ধতিটা অ্যাকোমোডেট করেই রোড ম্যাপ দিতে পারলে উত্তম হতো। নির্বাচন কেউ করবে, কেউ করবে না, কেউ বাধা দিবে, তাহলে দেশে তো আবার একটা বিশৃঙ্খলা হবে। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে এই সমস্ত পেন্ডিং যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলোতে অনতিবিলম্বে ডায়ালগের মাধ্যমে একটা সমঝোতা এসে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনটা অত্যন্ত জরুরি এবং সে আয়োজন সরকারও করবে। অন্যান্য দলগুলো আমরা আন্তঃদলীয় বৈঠক করেও ওপেনভাবে একটা সলিউশন আমরা পেতে চাই। জুলাই সনদ ঘোষণা বাস্তবায়নের রূপরেখা ও আইনি ভিত্তি না দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানী বাংলা মোটরে দলের প্রধান কার্যালয়ে নির্বাচন কমিশনের রোডম্যাপ নিয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এনসিপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। বলেন, সরকার একদিকে জুলাই সনদ নিয়ে আলোচনার কথা বলছে, অন্যদিকে রোডম্যাপ ঘোষণা করেছে। যেখানে সংস্কারের অগ্রগতি জানানোর কথা ছিল, সেখানে নির্বাচনের রোডম্যাপ দিয়ে প্রতিশ্রুতির ভঙ্গের শামিল। এনসিপি 29 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত 4 দিন 27টি উপজেলা প্রাথমিকভাবে নতুন সংবিধান বিষয়ে উঠোন বৈঠকের কর্মসূচি ঘোষণা করেছে। সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। আমরা মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন প্রয়োজন। আমরা কোনোভাবেই নির্বাচন বিরোধী নয়। সেদিক থেকে রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচক, তবে যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে। মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ ৭১ আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উত্তেজনার পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বেলা 11:30টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই ঘটনা ঘটে। আটক হওয়াদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সাদি মাহমুদের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান বিষয়ে মঞ্চ ৭১-এর গোলটেবিল বৈঠকের আয়োজন। অনুষ্ঠান শুরুর পরপরই হঠাৎই উত্তেজনা মিলনায়তনের বাইরে। মঞ্চ ২৪-এর ব্যানারে বেশ কয়েকজন মিলনায়তনে ঢুকে জুলাইয়ের পক্ষে স্লোগান দিয়ে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এক পর্যায়ে মিলনায়তনে তালা ঝুলিয়ে দেন তারা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ভেতরে আটকে মারধরের ঘটনা ঘটে। যারা বেরিয়ে আসার চেষ্টা করেন, বাইরে তারাও মারধরের শিকার হন। মিলনায়তনের ভেতরে আটকা পড়েন ২০১৪ সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এবং মন্ত্রিত্ব হারানো মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী। এক পর্যায়ে সাংবাদিকদের উপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে অনুষ্ঠানে অংশ নেওয়া বেশ কয়েকজনকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। জনগণই আমাদের হাতে তুলে দিয়েছে, লিগ্যাল যে প্রসিডিউর হবে, আইনগত ব্যবস্থা, সেটা আমরা পদক্ষেপ গ্রহণ করব। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না এবং গণফোরামের সাবেক সভাপতি ডক্টর কামাল হোসেনের মঞ্চ ৭১ আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। পরে এক ভিডিও বার্তায় জেডাই খান পান্না মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। রিপোর্টার্স ইউনিটি ফোরামের অফিসে বসেই এই গন্ডগোল, এই গ্যাঞ্জাম, এ থেকেই বোঝা যায় যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এ কতটুকু আছে। আর আমরা তো অন্য কিছু না,
আমরা 71-72-এর সংবিধান, মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এর সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না। মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন, এখন শেষ সময়, ঐক্যবদ্ধ হন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। মুক্তিযোদ্ধাদের প্ল্যাটফর্ম মঞ্চ ৭১ অনুষ্ঠান থেকে লতিফ সিদ্দিকীকে আটকের বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের বাসায় তার বড় ভাই লতিফ সিদ্দিকীকে আটকের বিষয়ে কথা বলেন তিনি এবং দেশবাসী ও আন্তর্জাতিক মহল ২৪-এর গণঅভ্যুত্থানকে সমর্থন করেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি হতাশা ব্যক্ত করেন। পুলিশরা বলেছে কয়েকশো, কিন্তু আয়োজকরা আমাকে বলেছে ১৭ নিচে, ১০০-এর নিচে মপ গিয়ে তাদের অনুষ্ঠান আলোচনা বানচাল করে দিয়েছে। এটা কোনো গণতান্ত্রিক দেশে কারো সভা সমাবেশ বানচাল করার সাংবিধানিক অথবা আইনানুগ কোনো সুযোগ নেই। মঞ্চ ৭১-এর শ্রোতা এবং যারা বক্তা ছিলেন কম বেশি উভয়কেই যে পুলিশ ধরে নিয়ে গেছে, তাদের সসম্মানে মুক্তি দেওয়া হোক। বিএনপি নেতারা বলেছেন নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান সংশোধন করবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন ৭১-এর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিরোধিতা করা রাজনৈতিক দল বিএনপিকে ঠেকাতে চায়। শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত করাও তাগিদ রয়েছে। রাহুল রায় রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ছিল মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা। আলোচনায় অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, সংবিধান সংশোধন এসব ইস্যুতে কথা বলেন তারা। অদ্ভুত এক রাজনৈতিক দল, তারা শুধু যে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করছে তাই নয়, ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠারও বিরোধিতা করেছে। তারা ইতিমধ্যে উপলব্ধি করেছে যে নির্বাচনে তাদের কোনো সুযোগ নাই, জনগণ তাদেরকে ভোট দিবে না। তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি ঠেকাও। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আশা করি সুষ্ঠু নির্বাচন পাবো এবং সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করলে বাংলাদেশের সংবিধান কেমন হবে। রাজধানী গুলশানে অনুষ্ঠিত অর্থনৈতিক সেমিনারে অংশ নেন বিএনপি নেতারা। আমাদের একজন ফ্যাসিস্ট ডিক্টেটর পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? বিশাল পরিবর্তন হয়েছে। যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই। আপনি যদি অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে না পারেন, তাহলে তো কোনো রাজনীতি কাজ করবে না। নেতাকর্মীদের সতর্ক আর ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ৩ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস না পাওয়া পর্যন্ত সারা দেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রকৌশল অধিকার আন্দোলন। ১ সপ্তাহের মধ্যে সারা দেশে বিভাগীয় সমাবেশের পর জাতীয় প্রকৌশলী সমাবেশ করবেন তারা। পরাগ আসিমের রিপোর্ট। বৃহস্পতিবার বুয়েট সহ দেশের সবকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনে ক্লাস পরীক্ষা হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীদের অনেকে বিকেলে বুয়েট ক্যাম্পাসে জড়ো হন। বিকেল ৫:৩০টার পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করেন প্রকৌশল অধিকার আন্দোলনের নেতারা। ১০ম গ্রেড থেকে পদোন্নতির মাধ্যমে ৯ম গ্রেডে পদগুলো পূর্ণ করে ফেলা হয়েছে। এর ফলশ্রুতি দেশের যে ব্রাইটেস্ট স্টুডেন্ট তারা আসলে সার্কুলার পাচ্ছে না এবং পরীক্ষা দিতে পারছে না। শুধুমাত্র ডিপ্লোমা করার পরে অভিজ্ঞতার ভিত্তিতে একজন কখনো বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারেন না। এটা সারা পৃথিবীতে কোথাও না, এটা অ্যাকর্ডের বিরোধী। ৯ম গ্রেড হচ্ছে স্নাতক গ্রেড, বিএসসি গ্রেড। এই বিএসসি গ্রেডে আসলে বিএনপিএফ 7-এ হয়ে অবশ্যই আসতে হবে। স্নাতক পোস্টের জন্য বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কোনো সুযোগ কিন্তু সরকারের সার্কুলারেও নেই। এরপর কর্মসূচি নিয়ে কথা বলেন প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আমরা সারা দেশে এই কমপ্লিট শাটডাউনটা ক্যাম্পাসে এটা আমরা বলবৎ রাখছি। আমরা কোনো ব্লকেটের ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেইনি, বরং আমরা সারা দেশে বিভাগীয় প্রকৌশলী সমাবেশ সম্পন্ন করব। ফাইনালি এই সপ্তাহের পরে নেক্সট সপ্তাহে আমাদের একটি জাতীয় সমাবেশ সম্পন্ন হবে, যেটা আমরা সম্পূর্ণভাবে জনদুর্ভোগ এড়িয়ে চলার জন্য আমরা এই ধরনের কর্মসূচি মনস্থির করেছি। সংবাদ সম্মেলন চলার সময়ই বুয়েটের অনেক শিক্ষার্থী বুধবারের পুলিশি হামলার বিষয়ে ডিএমপি হেডকোয়ার্টারে যেতে চাইলে
মৎস্য ভবন মোড়ে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিএসসি প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনা করতে গণপূর্ত সচিবকে প্রধান করে 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। সচিবালয় কমিটির বৈঠক শেষে জনদুর্ভোগ সৃষ্টি না করে কর্মসূচি দেওয়ার আহ্বান জানানো হয়। সংশ্লিষ্ট সকলের পক্ষের সাথে আলোচনা করে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে সৃষ্ট দূরত্ব কমানো হবে বলে জানান উপদেষ্টারা। বিএসসি বলি আর ডিপ্লোমাই বলি, সেখানে যারা প্রণিধানযোগ্য আছেন, যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবহাল আছেন, তাদের বক্তব্যই ওয়ার্কিং কমিটি শুনবে। তারপরে এখানে অনেক আইনগত বিষয় আছে, সেগুলোর অনেক কাগজপত্র দিয়ে যাওয়া হয়েছে, সেগুলো সবগুলো দেখে তারপরে আবার তারা আমাদেরকে ব্রিফ করবেন এবং সেই মোতাবেক আমরা আগাবো। এই পরিস্থিতিটা আর যাতে না হয়, আমরা তো এটা দেখতেছি, কারণ আমাদের তো একটা সময় দিতে হবে। আমি তো বলতে পারবো না যে আমি এই দাবিটা মেনে না, কারণ এখানে কি এই জিনিসটা হচ্ছে যে আপনি যেই একটা দাবি গ্রহণ করলে একদল খুশি হবে, আরেকটা দাবি গ্রহণ করলে আরেক দল খুশি হবে। তো আমাদের তো একটা বিবেচনা আনতে হবে তো, যে কিভাবে এই জিনিসটাকে আমরা তো একটা সেতু করতে হবে, একটা ব্রিজ করতে হবে। এখানে তো ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, একদিকে 3 দফা আছে, একদিকে 7 দফা আছে। তো আমাদের কাজ হচ্ছে একটা সেতু নির্মাণ করা। প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। পরিবর্তনের স্লোগানে 10 দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল মনোনীত প্যানেল। ডাকসু নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনীকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, এ ধরনের দায়িত্ব পালন সম্ভব নয় বলে জানিয়েছে আইএসপিআর। ডাকসু নির্বাচন কমিশন বলেছে, নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনী রাখার সিদ্ধান্ত কমিশনের নিজের। আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীকে এখনও জানানো হয়নি। লাইলা নওশিনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোটারদের মাঝে লিফলেট বিলি করে জনসংযোগে ব্যস্ত ডাকসু নির্বাচনের প্রার্থীরা। ডাকসু নির্বাচনে প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ স্লোগানে ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় 10 দফা ইশতেহার ঘোষণা করেন প্যানেলের ভিপি প্রার্থী। গ্যাসরোম গণরম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি ও দমন নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করুন। প্রশাসনিক হয়রানি বন্ধ, পরিবেশ বান্ধব ক্যাম্পাস সহ নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি ছিল ইশতেহারে। শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা, যৌন হয়রানি প্রতিরোধ এবং সর্বোচ্চ সামাজিক মর্যাদা নিশ্চিত করুন। নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে সান্ধ্য বিলোপের মাধ্যমে রাতে প্রবেশের সময়সীমা বৃদ্ধি। ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে, নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালনের সুযোগ নেই। সেনাবাহিনীর এই বিবৃতির প্রতিক্রিয়া জানায় ডাকসু নির্বাচন কমিশন। আমরা বলেছি, যখন আমরা তাদের প্রয়োজন মনে করব, সেটা বিশ্ববিদ্যালয়কে আমরা দিব, তখন বিশ্ববিদ্যালয় সেটা ব্যবস্থা করবে। আমরা নির্বাচন কমিশনে তার পরিকল্পনা বলছি, হ্যাঁ, সেটার অনুমতি অনুমতি কোনো ইস্যু না। নির্বাচনী প্রচারে সবাইকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান নির্বাচন কমিশনের। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। অকার্যকর 3টি স্থলবন্দর ও একটি বন্দরের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বছরের পর বছর এই বন্দরগুলো অকার্যকর থাকায় সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। সাম্প্রতিক বিভিন্ন ইস্যু উঠে আসে উপদেষ্টা পরিষদের বৈঠকে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানানো হয়, বাংলাদেশ ভারত সীমান্তের নীলফামারীর চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ ও রাঙামাটির তেগামুখ স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত হয়েছে। যেগুলো আসলে কোনো কাজই হচ্ছে না, অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয়, সেখানে কিছু খরচ হয়। তো এই জন্য এই 3টিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন আজকে কাউন্সিল অফ অ্যাডভাইজার। বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের অনুমোদন দেয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। গুমকে সংজ্ঞায়ন সহ
চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। উপদেষ্টা পরিষদে এটা প্রেজেন্ট করা হয়, বাট এটা নিয়ে আরও ডিসকাশন হবে সামনে। আজকে জাস্ট নীতিগতভাবে এটা অনুমোদিত হয়েছে। বাউল সাধক ফকির লালন শাহের তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সীমান্ত হত্যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বিজিবি মহাপরিচালক। ভারতে অনুপ্রবেশকারীদের নিয়ম মেনে বাংলাদেশে পাঠানো হয় বলে দাবি করেছেন বিএসএফ মহাপরিচালক। রাজধানীতে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন শান্তি ও শৃঙ্খলা রক্ষায় দুদেশের মধ্যে আলোচনা হয়েছে জানিয়ে দুই পক্ষই বলেছে যে কোনো সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করা হবে। যৌথ ব্রিফিংয়ে এসব জানান বিজিবি ও বিএসএফ মহাপরিচালক। শাকের আদনানের রিপোর্ট। সীমান্তে হত্যা, অনুপ্রবেশ, চোরাচালান, নিরাপত্তা, নদী এলাকায় সীমান্ত রেখা নির্ধারণ এবং অর্থনৈতিক উন্নয়ন সহ বিভিন্ন ইস্যু নিয়ে ঢাকায় বিজিবি সদর দপ্তর পিলখানায় শেষ হল 4 দিনের বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 56তম সীমান্ত সম্মেলন। বিজিবি মহাপরিচালক জানান, সীমান্তে মারণাস্ত্র ব্যবহার না করার বিষয়ে আলোচনা হয়েছে। We have also given our assurance to have more sort of confidence building measures and which should contribute and collaborate to stoppage of border killing, pushing or whatever we may call it, and will ensure a more congenial atmosphere which all of us want actually, the peaceful life of the population at the bordering area. তবে বিএসএফ এর দাবি, দেশের নিরাপত্তায় হুমকি মনে হলে গুলি চালাতে বাধ্য হয় তারা। All illegal foreigners including Bangladeshi nationals illegally staying in India are dealt with as per the law of the land. All Bangladeshi nationals who are found illegally entering India inadvertently and without any apparent criminal intent are handed over to the BJP respectfully. বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে আন্তরিক বলেও জানান সীমান্ত রক্ষা বাহিনীর 2 মহাপরিচালক। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদকে যারা হত্যা করেছে তাদের কঠোর বিচার জীবদ্দশায় দেখে যেতে চান বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন বাবা মকবুল হোসেন। আবেগ আপ্লুত কণ্ঠে তিনি তার সাক্ষ্যে ছেলে হত্যার জন্য ছাত্রলীগ, যুবলীগ নেতা এবং পুলিশ সদস্য আমির আলী ও সুজন চন্দ্র রায় সহ আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করেন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন আবু সাইদ। তার বাবা 85 বছর বয়সী মকবুল হোসেন প্রথম সাক্ষ্য দেন। তিনি বলেন, গত বছরের 16 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে তার ছেলে মারা যাওয়ার পর যখন জানতে পারেন তখন তার মনে হয়েছে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কান্নাজড়িত কণ্ঠে আক্ষেপ করে বলেন, শত চেষ্টা করেও প্রথম দিকে আবু সাইদের মরদেহ দেখতে দেয়নি পুলিশ। গোসল করানোর সময় এক নজর দেখেন মাথায় বুকে গুলিবিদ্ধ রক্তাক্ত আবু সাইদকে। তার পিতার স্বপ্ন ছিল যে আবু সাইদ একদিন বড় হবে, সংসারের হাল ধরবে, সেই স্বপ্ন উনি দেখেছিলেন এবং একদিন চাকরি করে সংসারের দায়িত্ব বহন করবে। কিন্তু আসামিরা নির্মমভাবে তার ছেলেকে হত্যা করে তার এই স্বপ্ন ভঙ্গ করেছেন, স্বপ্ন উনি পূরণ করতে পারেননি। হত্যার কয়েকদিন আগে আবু সাইদকে কলার চেপে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি পমেল বড়ুয়া থাপ্পড় দিয়েছিল। এই ঘটনা উল্লেখ করে দোষীদের বিচার চান তিনি। এই মামলা যে 30 জন আসামি আছে তাদের মধ্যে 3 জনের বলেছেন হত্যাকাণ্ডের সাথে সরাসরি 2 জনের নাম বলেছেন উনি, সুজন চন্দ্র এবং আমির হোসেন। আর পমেল বড়ুয়া তার ছেলেকে চট থাপ্পড় মেরেছে, গলা টিপে ধরেছে, এটা বলেছেন। এবং এই ঘটনার সাথে যারা জড়িত সকলেরই বিচার চেয়েছেন এবং বিচারটা উনি চাচ্ছেন যে ওনার জীবদ্দশাতেই যেন সম্পন্ন হয়। পরে সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষ। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সারা দেশে চলছে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ উৎসব। এরই অংশ হিসেবে মোবাইল অপারেটর বাংলালিংকের সহায়তায় নরসিংদীতেও করা হচ্ছে বৃক্ষরোপণ। ঘোড়াদিয়া উচ্চ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপহার দেয়া হয় বিলুপ্তপ্রায় নানা জাতের দেশীয় গাছের চারা। এমন উদ্যোগ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা সুধীজনদের। সুমন রায় তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার পাশাপাশি খাদ্য সংকট ও বাস্তুচ্যুতির মতো সমস্যায় চরম হুমকিতে মানব সভ্যতা। পরিস্থিতির উত্তরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সুন্দর পৃথিবী উপহার দিতে সারা দেশের মতো নরসিংদীতেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। এই যে গাছ আমরা লাগাই, এই গাছের এত বেশি উপকারিতা বলে শেষ করা যায় না। এবং তার মধ্যে একটি গবেষণায় দেখা গেছে যে যদি কেউ এই সবুজের ভেতরে, বনের ভিতরে যায়, তার রক্তচাপ কমে যায়, তার টেনশন, অ্যাংজাইটি তা লাঘব হয়। যে কাজটি করলে আমাদের শারীরিক এই উন্নতি হয়, শারীরিক স্বাস্থ্য ভালো থাকে, সে কাজটি কিন্তু আমাদের সবার করা উচিত। সুতরাং আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহায়তায় বৈচিত্র্যময় দেশীয় গাছের সমারোহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবের আমেজ। গাছপালা কেটে পরিবেশ ধ্বংস করছে, আমরা যদি আরেকটা নতুন গাছ লাগাই আরো পরিবেশটা সবুজ হয়ে উঠবে। 2টা করে গাছ দিয়েছে আমাদেরকে, আজকের গাছ পেয়ে আমরা অনেক আনন্দিত। এই গাছটা নিয়ে বাড়িতে নিয়ে লাগাবো। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। আমাদের বাড়ির আশেপাশে সবাইকে গাছ সম্পর্কে সচেতন করব। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিল্পায়নের কারণে আমাদের সবুজ জন্মভূমি এটা অনেকটাই বসবাসের অনুপযোগী হয়ে আসছে। আমরা সবাই বৃক্ষরোপণের মাধ্যমে দেশটাকে আবার সবুজে শ্যামলে ভরে দিতে পারি। উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই বলেন বিশিষ্টজনেরা। বনায়নের কোনো বিকল্প নাই, আর এই বনায়নের মাধ্যমে একটা দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রকৃতি ও জীবন এবং বাংলালিংক যে উদ্যোগ গ্রহণ করছে আপনাদেরকে স্বাগত জানাই। প্রকৃতি জীবন ফাউন্ডেশন যে দিক নির্দেশনা আমাদের সামনে রেখেছে, তার পথ ধরেই স্ব অবস্থান থেকে সকল সংগঠন, সকল প্রতিষ্ঠান, ব্যক্তিগতভাবে সকল মানুষের কিন্তু এই আমাদের গাছ লাগাতে হবে। দেশকে সবুজে রাঙাতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। আফরোজা হাসি, চ্যানেল আই। ঢাকায় মার্কিন দূতাবাসে জঙ্গি হামলার আশঙ্কায় বিষয়ে দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সন্ধ্যায় নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, নিরাপত্তা বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না তার মন্ত্রণালয়। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাবে। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে যদি কিছু জানানো হয়ে থাকে সেটা ইনফর্মাল এবং সেটা আমার কাছে না। আর কী ব্যবস্থা নিচ্ছে সেটা আপনারা যদি আসলে এটা সিকিউরিটি সংক্রান্ত হয়ে থাকে তাহলে হোম হয়তো বলতে পারবে। স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে এক সমন্বয়কে 200 কোটি টাকার চেক দেওয়ার অভিযোগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। কর্ণফুলী টানেল প্রকল্পে অনিয়ম দুর্নীতি সহ সরকারের 686 কোটি টাকা ক্ষতির অভিযোগে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্ট রোকসানা মিনার। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে আরিফিন নামে এক সমন্বয়কের ভাইকে ধাপে ধাপে 200 কোটি টাকা চেক দিয়েছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা। গণমাধ্যমে আসা এমন অভিযোগ আমলে নিয়ে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় দুদক। ঘটনার সত্যতা যাচাইয়ে দালিলিক তথ্য প্রমাণ সংগ্রহের জন্য জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে যান দুদকের এনফোর্সমেন্ট টিমের 2 সদস্য। উনি উপদেষ্টার পদ বাগিয়ে নিতে চেয়েছেন এমন একটা অভিযোগ গণমাধ্যমে এসেছে। আমরা আজকে দুদক প্রধান কার্যালয় হতে যে অভিযান পরিচালনা করছি, তার ওই সংশ্লিষ্ট সবকিছু খতিয়ে দেখা হবে এবং এই অভিযোগের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমরা সবকিছু আমরা খতিয়ে দেখবো। পার্সোনাল ফাইলটা আমরা দেখতে চাইছি। আমরা সরকারি কর্মচারী, আমাদের বেতন সর্বসা করলে হাইস্ট বেতন 70-75 সব মিলে 1 লাখ টাকা আসে।
এদিকে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার আসামি করা হয়েছে সেতু বিভাগের সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকেও। পরে সংস্থার প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে মামলার বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক। 59.80 মিলিয়ন ডলার এটা ব্যয় করা হয়েছে, যেটা ওই সময়ে প্রয়োজন ছিল না। এটা কেবলই মাত্র নির্দিষ্ট কিছু লোককে লাভবান করার জন্য অথবা নিজেরা লাভবান হওয়ার জন্য এই কাজগুলো করা হয়েছে। ঋণের নামে 1600 কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 40 জনের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সিলেটের পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ারুল। বল্লাঘাট থেকে জাফলং 0 পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে স্থানীয় শ্রমিক ব্যবসায়ীদের সাথে কথা বলেন জেলা প্রশাসক। সে সময় তিনি বলেন, জাফলংয়ের অবস্থা যেন ভোলাগঞ্জ সাদা পাথরের মতো না হয় সে বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন। জাফলংয়ের ঐতিহ্য ধরে রাখতে বালু পাথর উত্তোলন বন্ধে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় অনাহার ও অপুষ্টিতে 2 শিশুসহ আরও 4 জন মারা গেছে। এ নিয়ে খাদ্যাভাবে এখন পর্যন্ত 317 ফিলিস্তিনি মৃত্যু হয়েছে, যার মধ্যে 121 জনই শিশু। গাজায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার 17 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আগের 24 ঘণ্টায় 22 সাহায্য প্রার্থী সহ 71 ফিলিস্তিনি নিহত হয়। এদিকে গাজায় ইসরায়েলের স্থল অভিযানে সাম্প্রতিক সময়ে 1,500-এরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে। গাজা শহরের আল জৈতুন এলাকায় দক্ষিণ অংশে এবং একটি ভবনও টিকে নেই। পরিকল্পিত ধ্বংসযজ্ঞের মাধ্যমে আল জৈতুনের 80% বাসিন্দাকে গাজা শহরের পশ্চিম বা উত্তরাঞ্চলে চলে যেতে বাধ্য করা হয়েছে। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। নিকেন কেমিক্যাল বাংলাদেশ কোম্পানি লিমিটেড ও SYS ট্রেড ইন্টারন্যাশনালের মধ্যে রাজধানী বনানীতে ডিড সাইনিং সেরেমনি হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান এবং বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জাপানিজ বিউটি প্রোডাক্টের বিতরণ নিশ্চিত হবে এবং এই অংশীদারিত্ব সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। পঁয়ত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন 12 অক্টোবর ভোট গ্রহণ। বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। গঠনতন্ত্র সংশোধন বা সংস্কার না করে তফসিল ঘোষণা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ও সাধারণ শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদার রিপোর্ট। 1966 সালে প্রতিষ্ঠার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন হয় 1970 সালে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছে 1990 সালের 8 ফেব্রুয়ারি। 35 বছর পর কাঙ্ক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণার পরেও শিক্ষার্থীদের মধ্যে তেমন উচ্ছ্বাস দেখা যায়নি। তফসিল নিয়ে কোনো সমস্যা নেই, তবে যদি যথাসময়ে নির্বাচন হয়ে যায় আমরা খুশি। এখানে দুইটা মতাদর্শের যে দ্বন্দ্ব, এটা আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা চেষ্টা এখানে চলতেছে। তবে তফসিলকে স্বাগত জানিয়ে ছাত্র নেতারা দ্রুত গঠনতন্ত্র সংস্কারের দাবি জানান। আমরা আশা করব যে খুব শিগগিরই এই সংস্কারগুলো ঠিক হবে এবং যথাসময়ে নির্বাচন হবে। আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি এই যে ডেডলাইন ঘোষণা করা হয়েছে এই ডেডলাইনের মধ্যে যেন চাকসু নির্বাচনটা হয়। যেই পদে নারীরা ভোট দিতে পারবেন সেই পদে কেন নারীরা ক্যান্ডিডেট হইতে পারবেন না, প্রার্থী হইতে পারবেন না? তো আমরা চাই এরকম ত্রুটিপূর্ণ গঠনতন্ত্র রেখে যেন নির্বাচন না হয়। শিক্ষার্থীরা আগে চাইছে হচ্ছে গঠনতন্ত্র ঠিকঠাক সংস্কার হোক, কিন্তু প্রশাসন বারবার আইনের দোহাই দিয়ে কিংবা এইখানে এক ধরনের বিচ্ছিন্নমূলক আলাপ দিচ্ছে, যেটা কখনোই আগামী দিনে সমাধান আনবে না। তফসিল অনুযায়ী 1 সেপ্টেম্বর প্রকাশ করা হবে খসড়া ও 11 সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র বিতরণ 14 থেকে 16 সেপ্টেম্বর। জমা দেওয়ার শেষ তারিখ 17 সেপ্টেম্বর। যাচাই বাছাই শেষে 21 সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ।
23 সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। আমি নির্বাচনী তফসিল ঘোষণা করছি। অনেক আকাঙ্ক্ষিত 36 বছরের অপেক্ষার অবসান ঘটাতে গিয়ে আমরা আপনাদের সমস্ত কিছু আলোচনা করে যে বিষয়টাকে আমরা আজকে সামনে নিয়ে এসেছি। 14টি হল ও 54টি বিভাগে প্রাথমিক ভোটার 25,752 জন। ভোট গ্রহণ 12 অক্টোবর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। গণনা শেষে ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। লক্ষ্মীপুর পৌর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলনে বারবার জেলে যেতে হয়েছে, হামলা মামলা সহ বিভিন্ন নির্যাতন করা হয়েছে। লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও অন্যরা। হাসিনার কাছে মাথা নত করি নাই। সন্ত্রাস, অত্যাচার, নির্যাতন, বরং বীর দর্পে আমরা লক্ষ্মীপুরে চলেছি। আমার বাড়িতে হামলা হয়েছে, শাওমিয়ার বাড়িতে হামলা হয়েছে, তারপরেও আমরা পালাই যাই নাই। বহুত এসপির রক্তচক্ষু দেখেছি, বহুত ডিসি রক্তচক্ষু দেখেছি। আর তাহের বাহিনী গডফাদারের রক্তচক্ষু তো আমাদের কাছে খুব মাউলি সাধারণ ছিল, কিন্তু সবসময় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই পৌরসভায়, এই জেলায় আমরা নেতৃত্ব দিয়েছি, মাথা নত করে আমরা নেতৃত্ব দিই নাই। ময়মনসিংহ ভালুকায় 3 দিনের বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা চত্বরে মেলা উদ্বোধন করা হয়। ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল কবির। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষমেলা সবাইকে পরিবেশ সচেতন করবে বলেও প্রত্যাশা করেন বক্তারা। রংপুরের সমাজসেবা কার্যালয়ের বিরুদ্ধে রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলির বাড়িতে নথিপত্র উদ্ধারের নামে হয়রানিমূলক তল্লাশির অভিযোগ উঠেছে। প্রেস ক্লাবের মামলা পরিচালনাকারী আইনজীবী জানান, সমাজসেবা কার্যালয় নিবন্ধনের জেরে চলতি বছরের শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসককে অবৈধভাবে প্রেস ক্লাবের প্রশাসক নিয়োগ দেয়। প্রশাসকের অবৈধভাবে প্রেস ক্লাবের সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রমের বিরুদ্ধে মামলা করে প্রেস ক্লাব কমিটি। এতে আদালতে ওই কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলে সমাজসেবা কার্যালয় হয়রানিমূলকভাবে এই সার্চ ওয়ারেন্ট বাস্তবায়ন করে। এই ঘটনায় সাংবাদিক ও সচেতন মহল তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম মহোদয় কর্তৃক একটি তল্লাশি পরোয়ানা ইস্যু হয়, যেখানে মেরিনা লাভলি সেক্রেটারি, সাবেক সেক্রেটারি প্রেস ক্লাব, তাহার নিকট হতে প্রেস ক্লাবের রেজিস্ট্রেশন বই, আয় ব্যয় হিসাব, আলমিরার চাবি সব প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধারের জন্য আমাদেরকে ফৌজদারি কার্যবিধি আইনের 98 ধারা মোতাবেক আদেশ প্রদান করেন। সেই আদেশ মূলেই আমরা এখানে এসেছি এবং এই বাড়ির তল্লাশি আমরা করেছি। তল্লাশি করে আমরা প্রতিবেদন বিজ্ঞতা দাখিল করি। আমরা যেসব উদ্ধারের জন্য যেসব মালামালের বর্ণনা দিয়েছেন, আমরা তার বাসার অফিস কক্ষ বা কনভেনশন সেন্টার এবং তার বাসস্থলের অতিরিক্ত কক্ষই আমরা তল্লাশি করেছি। তল্লাশি করে আমরা বর্ণিত মালামাল পাইনি, আমরা শূন্য তল্লাশির একটা তালিকা তৈরি করেছি। কোর্টের আদেশ তো আমাদের জন্য চিরধার্য এবং আমার মনে হয় স্মুথলি তারা এটা করে যেতে পেরেছেন। এবং আমি শুনেছি যে ওসি মহোদয় এটা লিখে দিয়েছেন ওসি সাহেব যে কোনো কিছু পাওয়া গেল না, এবং উনি সাক্ষাৎকারও বলেছেন যে কিছু পাওয়া যায়নি। তাহলে কি হলো? কেন প্রেস ক্লাবের কাগজ একটা বাড়িতে থাকবে কেন? এটা থাকার কথা কি জন্যে? আর প্রেস ক্লাব তো আপনারা যে সার্টেন ঢুকে দখল করে ফেলছেন, সব কাগজ তো ওখানে আছে। আপনাকে বরং বলতে হবে যে কাগজ কোথায় আছে, আপনি ব্যাখ্যা দিবেন এটার, এবং নিশ্চয়ই এই ব্যাখ্যা আমরা একসময় নেব আপনার কাছ থেকে। বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন নিয়ে নানা হিসেব নিকেশ করছে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। সেখানে বসবাসকারী অনেকে প্রার্থী হতে চাইছেন, আবারও কেউ কেউ নিজের দলকে ক্ষমতায় দেখার জন্য কাজ করছেন। এর আগেও যুক্তরাজ্য প্রবাসী অনেকেই বাংলাদেশে সংসদ সদস্য বা জনপ্রতিনিধি হওয়ার নজির রয়েছে। যুক্তরাজ্য থেকে আরও জানাচ্ছেন শাহ এমি হোসেন। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং আগামী সংসদ নির্বাচন নিয়ে নানা হিসেব করছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা।
অতীতের ধারাবাহিকতায় এবারও প্রার্থী হতে চাইছেন কেউ কেউ। এবারের নির্বাচনে সিলেট ৩ আসন থেকে অংশ নিতে চান লন্ডন মহানগর বিএনপি সভাপতি এম এ মালেক। দল মনোনয়ন দিলে দেশ ও জনগণের সেবায় নির্বাচনের কথা জানান তিনি। দলীয় মনোনয়ন নিয়েই আমি ফেব্রুয়ারি নির্বাচনে আমি অংশগ্রহণ করতে চাই। এই জন্য আমার একটা ড্রিম আছে যে আমি আমার এলাকা মানে সুন্দরভাবে ডেলে সাজাবো। বিএনপি কর্মী শরীফুজ্জামান চৌধুরী তপন বললেন, নির্বাচনে দলের জন্য কাজ করতে চান তিনি। আমরা আশাবাদী যে মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করার সুযোগ পেলে আমাদের দল বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। যুক্তরাজ্যে বসবাসকারী বিএনপি কর্মী ব্রিটেনে বসবাস করলেও দেশ নিয়ে ভাবেন এমদাদুর রহমান। তার মতে গণতন্ত্রের জয় হবে এবারের সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে। আমি আশাবাদ ব্যক্ত করি যে এই সরকারটি একটি ভালো, একটি সুষ্ঠু, একটি নিরপেক্ষ নির্বাচন দিবে এবং আমরা গণতান্ত্রিক বাংলাদেশ পাব। এর আগেও লন্ডন প্রবাসী অনেকে বাংলাদেশের সংসদ সদস্য সহ জনপ্রতিনিধি হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট 2 আসনের সাবেক এমপি মোকাব্বির খান, শফিকুর রহমান, সিলেট 3 আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও সীমানা ঘোষণা সেপ্টেম্বরে, নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা। ইসির ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী হতে মির্জা ফখরুলের আহ্বান। সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ না হলে সুষ্ঠু নির্বাচনের সংখ্যায় জামাত, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া রোডম্যাপ ঘোষণা প্রতিশ্রুতি ভঙ্গ বলে এনসিপির দাবি। মুক্তিযোদ্ধাদের প্ল্যাটফর্ম মঞ্চ ৭১ অনুষ্ঠানে হামলা, সন্ত্রাস বিরোধী আইনে আটক লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ ১৪ জনকে গ্রেপ্তার দেখিয়েছে ডিবি। সারা দেশে প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমপ্লিট শাটডাউন চলবে বলে ঘোষণা, বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় সরকারের ওয়ার্কিং গ্রুপ গঠন। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নরসিংদীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করার প্রত্যাশা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।